প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট জনাব ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন। বিএনপি বলছে যে নির্বাচনের যে দুদুল্যমনতা ছিল সেটা কেটে গেল, এবং বিএনপি আরও বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক, গণতন্ত্রের উত্তরণের পথ সুগম করবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জামাতের কোনো আপত্তি নেই, তবে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বলেছে। আরেকটু বলেছে যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের আগেই সরকারের কাছে প্রশাসন নিরপেক্ষতা, আবার সেই লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছে জাতীয় নাগরিক পার্টিও। তারা বলছে যে এখনও সেটা তৈরি হয়নি। একই কথা বলেছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের যে মুফতি আমির, মুফতি সৈয়দ রাজাউল করিম, তিনি অবশ্য একটু কঠিন বলেছেন। উনি বলেছেন আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথ ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সেখানে এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায়। এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব, সাংবাদিকদের কাছে এই প্রশ্ন উনি রেখেছেন। খেলাফত মজলিস মনে করে যে প্রকৃত সংস্কার, ফেসিবাদের বিচার, জাতীয় ঐক্য এবং নির্বাচনের আগে একটা লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। এর মানে হলো নির্বাচনের ওই অর্থে কেউ বিরোধিতা করছে না ফেব্রুয়ারির ব্যাপারে, কিন্তু সবাই একটা মেজর দাবি জানিয়েছে বিএনপি ছাড়া, যে লেভেল প্লেয়িং ফিল্ড তারা চায়। আসলে কি লেভেল প্লেয়িং ফিল্ড নেই বা হবে না, এরকম আশঙ্কা কেন? আমি একটা জিনিস একটু যোগ করব, জামায়াতের যে নায়েবে আমির তারা শুধু লাগবে বলেননি, বলেছেন দাবি না মেনে নির্বাচনে গেলে তারা আন্দোলনে নামবে, তারা এরকম কথাও যোগ করেছেন এর সাথে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি খুব ইন্টারেস্টিং একটা অ্যালাইনমেন্ট কিন্তু হয়ে গেছে। বিএনপি স্বাগত জানিয়েছে এবং বিএনপির পক্ষের কেউ বা তাদের সাথে যুগপৎ আন্দোলন একসময় যারা করেছে, গণতন্ত্র মঞ্চ, বারদলীয় জোট এরকম যারা আছে, তারা অন্তত বিরোধিতা করেন। আর এদিকে এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য ইসলামী দলগুলো, যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আলাপ করছি যে তাদের এক ধরনের মোর্চা হয় কিনা, তারা আবার একইভাবে কথা বলছেন। এখন আপনি যে প্রশ্নটার কথা বললেন যে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কিনা, আমি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অসাধারণ ভালো লেভেল প্লেয়িং ফিল্ড এই মুহূর্তে আছে আমি মনে করি না, এটা ফ্যাক্ট। এবং বিএনপির সাথে বাকি দলগুলোর শক্তির পার্থক্য এত বেশি, মানে আমি সেকেন্ড যে দলটার কথা বলছি জামায়াত ইসলামী, তারও শক্তির পার্থক্য অকল্পনীয় রকম বেশি। আমি পার্সেন্টেজ অফ ভোটার্স তো আছেই, তাদের সিটে যা হবে সেটা, ফলে এই ছোটো দলগুলো তুলনামূলকভাবে তাদের এই লেভেল প্লেয়িং ফিল্ডের টেনশন থাকতে পারে। বিশেষ করে এই মুহূর্তেও বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যথেষ্ট এফিসিয়েন্টলি দায়িত্ব পালন করছে, স্বরাষ্ট্র উপদেষ্টাও যে খুব এফিসিয়েন্সির পরিচয় দিচ্ছেন, তার একজন বিশেষ সহকারীও আছে, তারপরও আমরা দেখছি না আসলে এটা হতে পারে। আমি যদি এভাবে বলি যে অল্প কিছুদিন আগেও সচিবালয়ের গেট ভেঙে স্টুডেন্টরা ঢুকে ভাঙচুর করছে গাড়ি, এই পরিস্থিতি হয়েছে। সো এই ঝুঁকি থাকবে না তা না, সুতরাং তারা তাদের এই কনসার্ন তারা জানাবেন। এবং আমি মনে করি এটা যে তারা শুধুমাত্র নির্বাচন থেকে সরে আসার জন্য এসব কথা বলবে তা না, এটার চাপ তারা রাখতে হবে। সরকারের উপর যত বেশি চাপ রাখবেন তত তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করতে পারে। সো আমি তাদের এই আশঙ্কা প্রকাশ করছেন, এটাকে আমি খুবই পজিটিভলি দেখি, সো দ্যাট সরকার উইল বি অন দ্য টোজ। সুতরাং আমি মনে করি, আমি সিরিয়াসলি চাই চাপ থাকুক এবং সরকার রেসপন্ড করুক। সরকার যাতে শুলেই হবে এবং সরকারকে না ভিজিবল করতে হবে যে পরিস্থিতি আগের চাইতে উন্নত হয়েছে, না হলে তো ওনারা কনফিডেন্স পাবেন না। আরেকটা বিষয় কিন্তু এখানে এসছে, সেটি হলো সবাই বলছে যে বিএনপি বড় দল হিসেবে তারা যেরকম সমালোচনার মুখোমুখি হয়, একই সঙ্গে তাদের দায়িত্ব কিন্তু বেশি। এবং অনেকে বলছেন যে বিএনপি যদি চায় তাহলে নির্বাচন কোনো সমস্যা হবে না। আমার একটু কনফিউশন আছে। বিএনপি চাইলে নির্বাচন সমস্যা না হওয়ার কথা আছে, কিন্তু আমার ঝুঁকিটা কোন জায়গায় লাগে, ধরুন চাঁদাবাজি দখলদারি নিয়ে বিএনপির নিচের টায়ারের বিরাট একটা অংশ জড়িয়ে পড়েছে। আমরা এটা নিশ্চয়ই বিশ্বাস করি বিএনপির টপ যিনি আছেন ব্যক্তি এবং টপ টায়ারটা খুব সিরিয়াসলি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ৭,০০০-এর মতো বহিষ্কৃত হয়েছেন, কিন্তু তারপরও এটাকে নিয়ন্ত্রণ করা হয়ে ওঠে না, কারণ বিএনপির সাথে তো প্রশাসন নেই। নির্বাচনে যে ঘটনাটা ঘটতে পারে বলে আমি ধারণা করি, যিনি নমিনেশন পাবেন তিনি হাইকমান্ডের কথা শুনবেন, কিন্তু বিএনপির অনেকেই তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন।
খুবই সম্ভাবনা আছে। মানে এবারকার নির্বাচনে একটা ঘটনা ঘটেছে, 3টা নির্বাচন তো ফেয়ার হয়নি, না। ফলে বিএনপির অসংখ্য ক্যান্ডিডেট জমে গেছে। বিএনপি কয়জনকে নমিনেশন দিতে পারবে? আর একটা আকাঙ্ক্ষা জমেছে, আকাঙ্ক্ষা যে দাঁড়ালে হয়তো পাস করব। তো স্বতন্ত্র যারা আছে তারা দলের হাইকমান্ডের নিয়ন্ত্রণে থাকবে কিনা আমার সন্দেহ আছে। সেজন্যই আমি বলছি দিনের শেষে রেসপন্সিবিলিটি সরকারের। সরকারের কোনো দলের সদিচ্ছার প্রতি তারা সদিচ্ছা চাইবেন, কিন্তু সদিচ্ছার প্রতি রিলাই করা যাবে না। আমাদের পুলিশ কোনোদিন এই রিলাই করতে পারে না, বাবা চোর তুমি সাধু হয়ে যাও, চুরি করো না। পুলিশকে ধরে নিতে হবে, চোররা আছে, চোররা চুরি করবে, ডাকাতরা আছে, ডাকাতরা ডাকাতি করবে। তাদের সেটা প্রিভেন্ট করার জন্য, প্রটেক্ট করার জন্য, বিচার করার জন্য, মানে তাদেরকে অন্তত আইনের আওতায় আনার জন্য যা প্রস্তুতি দরকার সেটা তাদের রাখতে হবে। সো সরকারকে মূল রোল প্লে করতে হবে। এটা মানে বিএনপি যারা নমিনেশন পাবেন, এটা আমি মানে শিওর যে তাদের দিক থেকে আচরণবিধি খুব বেশি ভাঙা হবে না, কোনো উচ্ছৃঙ্খল কিছু তেমন কিছু করা হবে না। মানে বিএনপির দু একজন টপ লেভেলের নেতা, আমি নাম বলছি না, অতি সিগনিফিক্যান্ট মানুষ, টপ লেভেলের নেতা, গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনের নেতা, উনি মোটর বাইকের শোভাযাত্রা হওয়ার জন্য শোকজ হয়েছে তার বিরুদ্ধে। এরকম ঘটনাও তো আছে, অন্য সব বেআইনি কাজ বাদই দেই আমরা। নির্বাচন আসলে আলটিমেটলি শুরু হয়ে গেছে, যে যতই বলুক না কেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা লেভেল প্লেইং বলুক, যত সমালোচনায় করুক না কেন, আসলে সবাই নির্বাচনে নেমে পড়েছে। এখন আসলে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে এবং আমরা ধরে নিব হয়তো দেখা গেল যে আগামী 2 সপ্তাহের মধ্যে এই কাজটা অনেকদিন এগিয়ে নিয়ে যাবে। এই যে নির্বাচনের যে মেরুকরণ শুরু হবে, আপনার কি মনে হয় যে মেরুকরণটা কিরকম দাঁড়াতে পারে? সবই কিন্তু সম্ভাবনা, মানে এখন একটা মেরুকরণের চেষ্টা তো খুব স্পষ্ট, এটা লুকাছাপা নেই। মানে বিএনপি তার সাথে যুগপৎ আন্দোলন শেখ হাসিনার সময়ে করেছে যারা, ইভেন 18 সালের আগে নির্বাচনী জোটও হয়েছিল, ঐক্যফ্রন্ট হয়েছিল, সেই দলগুলো পরে যুগপৎ যারা আছে তারা আছে বিএনপির সাথে, এটা একদম ক্লিয়ার। উল্টো পাশে জামায়াত ইসলামী চাইছে, এটা ঘোষিতভাবেই, যে ইসলামী অন্যান্য দলগুলো যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে তারা একটা মোর্চা বা জোট করার। এর মধ্যে দ্বিতীয় যে শক্তিটা নির্বাচনী রাজনীতিতে আমরা দেখেছি, অন্যদেরকে আমরা আলাদাভাবে নির্বাচন করতে দেখিনি, ইসলামী আন্দোলন বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করেছে, দু একটা পার্লামেন্ট ইলেকশন মানে উপনির্বাচনেও করেছে, তাদের একটা ভোটার বেস মোটামুটি আছে, মোটা দাগে। সো এই দুটো দল কথা বলছে, এর বাইরে অন্যরাও কথা বলবে। এনসিপিকে তারা হয়তো সাথে চাইছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা এর সাথে যোগও করতে চায় আরও কিছু দল, কারণ বিএনপির সাথে নাখোশ হতে পারে এরকম কোনো দলকেও তারা পরে তাদের জোটে, যারা ইসলামী না হলেও হতে পারে। যেমন আমরা নাম যদি বলি গণ অধিকার পরিষদ, তাদের সাথে মাঝে মাঝে বিএনপির এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দেখছি, আবার দূরত্ব তৈরি হচ্ছে। যখন দূরত্ব তৈরি হচ্ছে তখন তারা ইসলামী আন্দোলনের সমাবেশে যাচ্ছে, তাদের দাবি দেওয়ার সাথে অ্যালাইন হচ্ছে। তো তারা চাইবেন যত বেশি সম্ভব একত্র করা, কিন্তু মূল কথাটা হচ্ছে নেতৃত্বটা থাকবে ইসলামী রাজনীতি। মানে ইসলামী রাজনীতি বলতে আমি কনস্টিটিউশনাল ইসলামী রাজনীতি। এনসিপি তো মাঝামাঝি জায়গায় রয়ে গেছে আমার মনে হয়। তারা মানে জামায়াতের দিক থেকে হয়তো এনসিপিকে চাওয়া হবে, তাদের সমাবেশে যাচ্ছে, কিন্তু এনসিপির জন্য কঠিন হবে এই যে মোর্চায় যাওয়া, কারণ কিছুদিন আগেই তারা তাদের 24 দফা ম্যানিফেস্টো, এটা নির্বাচনী না, তাদের পার্টির ইশতেহার, তারা নাম দিয়েছে নতুন বাংলাদেশের ইশতেহার। তো সেখানে তাদের যা দেখলাম, তারা যা বললেন, তাদের মানে একটা মধ্যপন্থী দল হতে চান। ফলে আপনি প্রধান দল হিসাবে 2-4টা ইসলামী দল আনলে কিন্তু আপনি আর মধ্যপন্থা সরে যান। যেমন বিএনপি, ও প্রধান শক্তি, ও জামায়াত ইসলামীকেও জোটে নিয়েছিল, 4 দলীয় জোটে অন্য ইসলামী দলও ছিল, পরে 20 দলীয় জোটেও ছিল। কিন্তু আপনি যখন ইসলামী একটা মোর্চার পার্ট হন, তখন কিন্তু আপনার মধ্যপন্থাটা সমস্যা হয়ে যায়। এমন যদি হতো ইসলাম এনসিপি নেতৃত্বে, সে অন্যদেরকে 2-1জনকে নিচ্ছে, তাহলে কিন্তু তার মধ্যপন্থা নির্বাচনী জোট হিসাবে, এটা তো আর আদর্শিক জোট না, নির্বাচনী জোট, ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু ইসলামী একটা জোট জামায়াত ইসলামীর নেতৃত্বে, সেখানে এনসিপি জয়েন করছে, এতে তার মধ্যপন্থার যে রাজনীতি সেটা আসলে হ্যাম্পার্ট হয়। কারণ তারা তাদের ম্যানিফেস্টোতে কিন্তু মূলত ইসলামী, তাদের মানে ইসলাম নিয়ে তার প্রত্যেকের নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে, তারা যে ম্যানিফেস্টো করবে এদেরকে কিন্তু সেটার পার্ট হতে হবে, এটা আপনি ডিকটেট করবেন না। বিএনপির ক্ষেত্রে বিএনপি ডিকটেট করতে, এটা ম্যানিফেস্টো, অন্যদেরকে মানতে হতো। সো এনসিপি তাদের পার্ট হওয়া কঠিন হবে বলে আমি মনে করি। জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর কাছে আগেই খসড়া পাঠানো হয়েছিল, তারা সংশোধনী দিয়েছে, শেষ পর্যন্ত একটা ঘোষণা করা হয়েছে। বিএনপি যথারীতি এতে কোনো আপত্তি নেই, সেই একই নির্বাচনের ডেটের মতো হয়েছে, কিন্তু বাকিরা সবাই আপত্তি জানিয়েছে। সেখানে জামাত বলেছে যে এই ঘোষণাপত্র তারা রীতিমতো হতাশ হয়েছে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। এনসিপি শহীদদের সংখ্যা নিয়ে
আপত্তি জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছে। এবং মামুনুল হকের যে খেলাফত মজলিস, তারা বলেছে যে এখানে ইসলামপন্থীদেরকে হেয় করানো হয়েছে, তাদের গুরুত্ব দেওয়া হয়নি, আলেমরা যত নির্যাতনের শিকার হলো। আপনার কি মনে হয়, আপনি এই বিষয়ে অনেকদিন ধরে কথা বলছেন, পড়াশোনা করছেন, কাজ করছেন, যে এবং ঘোষণাপত্র কেমন হবে, কেমন হওয়া উচিত, এই ধরনের একটা চিত্রকল্প আপনার মাথায় ছিল, আমাদের মাথায় ছিল, যেরকম হলে ভালো হয়। আপনি কি মনে করেন যথার্থ হয়েছে না হয়নি? যথার্থ হয়নি, এবং আমার এখন সমালোচনা দেখে মনে হয় যে ঘোষণাপত্রটা খুব সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল। কেন? সরকার কিন্তু সংক্ষিপ্তই তো, খুব বেশি না, মানে আরো সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল। কেন বলছি? যেমন ধরুন, সরকার চেষ্টা করেছে, মানে যে 28টা, এর মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে আমরা কেন এটা করছি আর কি করতে চাই। 21টা হলো কেন আর 7টা হলো সিদ্ধান্ত। এটাই ম্যানিফেস্টো এরকমই হয়, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রক্লেমেশন এরকমই হয়। প্রথম যে দুর্বলতা আমার চোখে পড়েছে, এটা হচ্ছে খুবই দুর্বল ভাষায় লেখা, প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস না। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা। ঘোষণাপত্র সাধারণত অ্যাক্টিভ ভয়েসই হয়। উনি এটা করেছেন না, এটা হয়েছে, এটা হয়েছে, এভাবে বলছি আমরা। রাইট, আপনি একটা জিনিস ইন্ডিকেট করছেন, আমার কাছে একদম হুবহু তাই মনে হয়। তাই খুবই দুর্বল ভাষা, এটা হলো এক। দুই হচ্ছে, সরকার বেশ কিছু স্পেসিফিক পয়েন্ট আনার চেষ্টা করেছেন, আমার ধারণা এর মাধ্যমে তিনি সবাইকে ইনক্লুড করতে চেয়েছেন, কিন্তু আসলে সমস্যা যেটা হয়, ইনক্লুড করা হয় না। এখন আপনাকে আমি তালিকা বলি। ধরুন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই বলছেন, কেউ বলছে 47কে আলাদা করে উল্লেখ করা হয়নি কেন। পুরো জার্নি যখন আসতে থাকলো, যেমন ধরুন শাপলা ম্যাসাকার কেন আসেনি, বিডিআর হত্যাকাণ্ড কেন আসেনি, 18 কোটা মুভমেন্ট কেন আসে নাই, নিরাপদ সড়ক আন্দোলন কেন আসে নাই, মানে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল, মানে সেগুলো কেন আসে নাই, প্রবাসীদের কথা কেন লিখি নাই, কেন ইসলামপন্থীদের কথা আরো গুরুত্ব দিয়ে আসে নাই। মানে আপনি যদি এগুলো সব যোগ করেন, আপনি দেখবেন এরপরও দাবি দেওয়া এসে হাজির হয়েছে। আবার উল্টো পাশে, আমরা স্বাধীনতার ইতিহাস যখন লিখতে যাই, 15ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। এটাকে আপনি কিভাবে দেখবেন, ইজ এ ডিফারেন্ট ডিবেট। 71-এর পর সমস্যা হলো 7ই নভেম্বর চলে আসছে না, শেখ মুজিবুর রহমানের যে শাসনের পতন, সেটা কিন্তু 15ই আগস্টকে কেন্দ্র করে। সো এটার একটা টাচ থাকবে না, প্রশ্ন আছে, প্রশ্ন তোলা হয়েছে। সেটাকে আবার কিভাবে দেখবেন, সেটা ডিফারেন্ট আলোচনা। 71কে কি ঠিকঠাক মতো, আমি ধরে নিলাম কেউ কেউ বললো আচ্ছা 71 নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু 71-এ কেউ একজন দাবি তুললো যে আমাদের এই মাটির অনেক সন্তান আমাদের বিরুদ্ধচারণ করেছে, সেটার উল্লেখ নাই কেন। মানে আমি এই জন্য দেখছি কেওস অনেক দিকে ছড়িয়ে পড়তে পারে। এই কারণে এখন আমার মনে হয়েছে আসলে এত ডিটেইলিং না করে মনে হয় যে কতগুলো খুব ল্যান্ডমার্ক ধরে ঘটনা কি ঘটেছে এগুলোর চাইতে আমব্রেলা টার্ম, যেমন এদিন এটা হয়েছে চাইতে, এই ঘটনা ঘটার চাইতে যে আমাদেরকে মোটা দাগে, আওয়ামী লীগের সময় মোটা দাগে আমব্রেলা কি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, র্যাম্প্যান্ট করাপশন হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, এরকম কিছু আমব্রেলা টার্ম ইউজ করলে ভালো হতো কিনা। এখন আমার মনে হচ্ছে এই ডিবেটের কারণে, অন্য কোনো কারণে না, কারণ কেউই আসলে সেই অর্থে সুখী না, খুশি না। এর মানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই, যেটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। না, ঘটেছে। এখনো আমরা ধরুন আমরা এটাকে যদি এখন গণভোটে দিতাম তাহলে বোঝা যেত। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সবাইকে তো আসলে দিনের শেষে আপনি নিয়ে আসতে পারবেন না এক জায়গায়। গণতান্ত্রিক ব্যবস্থা মানে এটা, আমরা এই জিনিসটা শিখতে হবে। যে জিনিসটার সাথে আমি একমত না সেই জিনিসটার সাথেও সহাবস্থান করা, আমরা গণতান্ত্রিক মানেই ব্যাপারটা। যেমন আমি উদাহরণ দিই, বিএনপি সভাপতি জিয়াউর রহমানের নাম চেয়েছিল, এমনও পত্রিকায় এসছে, নাম তো নাই। অনেক 7ই নভেম্বর আছে কিন্তু নাম নাই, যেটা তারা ক্লেম করতে চায়। সম্ভবত বিএনপির দুটো বিষয় রেখেছে, একটি হলো 7ই নভেম্বরের বিষয়টি, আর একটা হলো আপনার 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা। মানে কিন্তু ওই যে বললাম যে তার এইটুকু বিএনপির আপত্তি আছে, বহুদলীয় গণতন্ত্রটা আরো স্পষ্ট করা দরকার ছিল। তো এই জন্য বলছি, আর শহীদের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি এনসিপির এটা পড়লাম, এখানে প্রায় 1000 বলা হয়েছে। আমরা একটা জিনিস ভুল করছি খুব, এবং এনসিপিও একই ভুল করছে। তারা জাতিসংঘের রিপোর্টের 1400 হত্যাকাণ্ডের কথা, মৃত্যুর কথা বলছেন। আমরা খুবই ভুল করি, জাতিসংঘ তার যে রিপোর্ট সেটা 15ই আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা বলছেন। তার মানে 5 তারিখের পর থেকে অনেকে আছে পুলিশ এবং আওয়ামী লীগ বা বিরোধী যে শক্তি, আমাদের এই গণঅভ্যুত্থানের শক্তির বিরোধী শক্তির মৃত্যু এর মধ্যে ইনক্লুডেড। এই হিসাবটা অনেকে করেন না। আচ্ছা আচ্ছা, এটা 15ই আগস্ট পর্যন্ত আমি খুব মেটিকুলাসলি দেখে এটা বুঝতে পেরেছি। আর আমি শুনেছি যে তারা আসলে এই সংখ্যাটা নিয়ে বিতর্ক করতে চায়নি,
তাদের কাছে যে সংখ্যাটা আছে সেটাই প্রকাশ সেটাই হচ্ছে 15 আগস্ট পর্যন্ত। সেটাই। আর আমাদের সরকার তো যাচাই বাছাই করবেন, সুতরাং করছেন বলেই হ্যাঁ এটা আমরা মানি 1 বছরেও যাচাই বাছাই শেষ হয়নি কেন, 1 বছরেও কেন হ্যাঁ এটা উঠতে পারে, পূর্ণ তালিকা কেন হয় না যে এতজন স্পেসিফিক 1000-এর মতো কেন বলতে হচ্ছে, রাইট, স্পেসিফিক বলে দেবেন সংখ্যাটা এত, এটা দরকার ছিল। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। জুলাই ঘোষণাপত্রের 27 নম্বর ধারায় বলা হয়েছে যে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এর মানে কি এই ঘোষণাপত্র সংবিধানের অংশ হবে? এর মানে তাই তফসিলও আসলে সংবিধানের একটা ইনডিরেক্ট পার্ট, সরাসরি যে আর্টিকেলের মধ্যে না হলেও, এবং এটা সবাই অ্যাগ্রি করেছেন। একটা ডিবেট হয়েছিল যে এটাকে প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে নিয়ে যাওয়ার জন্য, এটা নিয়ে মত আছে, শেষ পর্যন্ত এটা তফসিলে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটার যে ডকুমেন্ট যে জায়গায় যেই রকম, মানে সেটা আমার কাছে মনে হয়েছে এটা তফসিলে যাওয়ার জন্যই উপযোগী এবং সেটা সংবিধানে যাওয়ার জন্য সবাই অ্যাগ্রি করছে। আই থিঙ্ক ইটস এ গুড ওয়ান। এটার এইরকম একটা স্বীকৃতি থাকা দরকার ছিল। ডক্টর জাহিদুর রহমান, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি গতকাল একটি বক্তব্য রেখেছেন এবং বক্তব্য খুব পজিটিভ বক্তব্য রেখেছেন, যেটা কদিন আগেও বিএনপির কিছু নেতা এবং ছাত্রদলের কিছু নেতারা যে ধরনের বাগামরপূর্ণ অথবা উত্তেজনাপূর্ণ অথবা কিছুটা প্রতিহিংসামূলক বক্তব্য আমরা দেখলাম, তারেক রহমানের বক্তব্য একেবারে আলাদা। উনি পরিষ্কার বলছে যে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, ভিন্ন মত নিরসনে আলোচনা হবে, তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি মূলত বলেছেন জাতীয় স্বার্থের ব্যাপারে যাতে আমরা এই শত্রুতা বা ভিন্ন এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা না নামি। কি বলবেন? আমি এটা খুবই জরুরি ব্যাপার, মানে একটা রাষ্ট্র গঠনের, একটা জাতি রাষ্ট্র হয়ে ওঠা, মানে একটা রাষ্ট্র গঠন করার খুব বেসিক জায়গা হচ্ছে এটা যেদিন হবে না সেদিন আসলে আমরা রাষ্ট্র থাকি না। একটা উদাহরণ দেয়, আমরা পেছনে যদি যাই, আমার এখন খুব মনে পড়ে শেখ হাসিনার সময় বাংলাদেশ কোথায় কোথায় খারাপ করলো, আমরা উল্লসিত হয়েছি। আমি এই কথা আজকে অন রেকর্ড বললাম। আমরা কোথায় কোন র্যাঙ্কিং এ খারাপ করছি, আমরা কোথায় কি হচ্ছে, এগুলো প্রত্যেকটা আমরা নিয়ে বসে থাকতাম শেখ হাসিনাকে অ্যাটাক করার জন্য। অনেক দিন ধরে 2001 থেকে আমাদের ট্র্যাডিশনে দাঁড়িয়েছিল একদম। বিশেষ করে শেখ হাসিনার সময় আমি অন্তত এই কাজটা করেছি, কারণ এর আগে এটা আমার নিজের দেশ মনে হতো না, এবং শেখ হাসিনা এটা করেছেন। ভাবটা এরকম যে এটা ওনার একটা জমিদারি, উনি আমাদেরকে দয়া করে এখানে থাকতে দিয়েছেন, ব্যাপারটা এইরকম। শেখ হাসিনা যাওয়ার পর আমি কথাটা প্রায় বলি যে আমাদের প্রধান অর্জন কি, এই দেশটাকে আমার মনে হয়, আমি একটা উদাহরণ দিই, একটু অপ্রাসঙ্গিক হবে। শেখ হাসিনার সময় তো বন্যা হয়েছে, বন্যায় তো গরিব মানুষেরই কষ্ট হয়, কিন্তু মানুষ কি জান প্রাণ উজাড় করে টাকা দিতে গেছে? যায়নি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর একটা ভয়ঙ্কর বন্যা হলো নোয়াখালী, ফেনী, এই জোনে, কুমিল্লায়। মানুষ ত্রাণ দিয়ে কি করেছে মনে একদম বুঝাই করে বলেছে, এবং শেষ পর্যন্ত ত্রাণ পিএসসি ত্রাণ যাতে না পাঠায় সেই কথা বলা হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ত্রাণ ছাড়া কিছু দেখা যায়নি। তার মানে আমরা আমাদের স্টেটটাকে এখন বুঝলাম যে আমরা এতদিন প্রজা বা কৃতদাস ছিলাম, আমরা এখন নাগরিক হয়ে উঠেছি। এই হচ্ছে মূল জায়গা। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই জিনিসটা হতে হয় যে নাগরিকরা সরকার, ধরুন যিনি দায়িত্বে আছেন, তার সাথে জাতীয় স্বার্থে অ্যালাইন থাকবেন। তার উপর আগে এই জিনিসটা শর্তটা জরুরি যে সেই সরকারটা জাতীয় স্বার্থ রক্ষা করছে। শেখ হাসিনার সময় কিন্তু আমরা এটা মনে করতাম না, আমরা মনে করতাম উনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে তার ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থকে তিনি প্রাধান্য দেন। সো আমাদের এই জিনিসটা মানতে হবে যে ভারতকে আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখবেন অনেক বিষয়। কোভিড হলো, মোদি সবাইকে ডাকলেন, বসলেন, সিদ্ধান্ত নিলেন।
এমনকি শেখ হাসিনা, একদম তাই, আমি আসছিলাম সেই জায়গায়। শেখ হাসিনার ইস্যু হলো, অবাক হয়ে দেখলাম যে না, অথচ মোদিকে চাপে ফেলার জন্য কিন্তু এটা একটা বড় ইস্যু ছিল, তোমার ফরেন পলিসির এই বিভৎস ফেইলিয়ার হলো, কিন্তু তারা তাদের ইস্যুতে কম বেশি একই। ইভেন এখন ট্যারিফ নিয়ে যে ঘটনা ঘটছে, এখানে সমালোচনা করছে, কিন্তু যে সরকারকে একেবারে শেষ করে দিচ্ছে, যদি এটা মারাত্মকভাবে মোদির ব্যর্থতা, তারা সেই জায়গায় মোটামুটি সলিডারিটিটা নিশ্চিত রাখছেন। সো আমাদের এই জিনিসটা আসলে করতে হবে, আমরা বিতর্ক করব, সমালোচনা করব, কিন্তু যেখানেই আমাদের রাষ্ট্র কোনো সংকটে আছে, রাষ্ট্রের কোনো প্রয়োজন আছে, রাষ্ট্রের কোনো বেসিক ইস্যু আছে, সেখানে আমরা মতদ্বৈততার সাথেও একসাথে থাকা। যেমন আমাদের পরিবারে কি হয়, আমরা বাবার সাথে ডিবেট করি, বাবার সাথে দ্বিমত হয়, ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, দ্বিমত হয়, কিন্তু আমরা একটা পরিবার থাকি, তো আমরা ওই পরিবার ভেঙে তো চলে যাই না। ঠিক ওই চর্চাটা আসলে আমাদের লাগবে, ইটস এ মাস্ট, নাহলে গণতন্ত্র হবে না। মানে গণতন্ত্র খুব কঠিন ব্যাপার। স্বৈরতন্ত্র এক অর্থে সহজ, আপনি যদি মানুষের মধ্যে ভীতি একবার ছড়িয়ে দিতে পারেন, আপনি দেশ চালাতে পারবেন। কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে গণতান্ত্রিক হয়ে উঠতে হয়, সমাজকে গণতান্ত্রিক হয়ে উঠতে হয়। গণতন্ত্র তো আসলে একটা শাসন ব্যবস্থা শুধু, এটা একটা কালচারও বটে। তো ওই জিনিসটা আমাদের আসলে শিখে উঠতে হবে। দীর্ঘদিন স্বৈরাচারের অধীনে থেকে আমাদের মধ্যে স্বৈরাচারী প্রবণতা ঢুকে গেছে। মানে তারেক রহমানকে এটা বলতে হয় কেন, যেমন আপনি বললেন যে তার দলেরই কেউ কেউ কোনো ব্যক্তি কোনো সংগঠন থেকে এমন বক্তব্য দিয়েছে যেগুলো অত্যন্ত বাজে, রেড লাইন ক্রস করার মতো। তো এই জিনিসগুলো আসলে ধাপে ধাপে আমাদের শিখতে হবে, এবং উনি খুবই রাইটলি একটা বড় দলের প্রধান হিসেবে বক্তব্য রেখেছেন। আরেকটা বিষয় এখানে এসছে, যেটা আমরা দুদিন ধরে একটু শুনছি, আর একটু ডেভেলপ হয়েছে, সেটা হলো যে তারেক রহমান দেশে না থাকার কারণে কিছু সংকট তো তৈরি হয়েছে। উনি লন্ডনে রয়েছেন অনেক দিন, 18 বছর হয়ে গেল, এবং সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল যোগাযোগটা ওনার কম ছিল। এই অভিযোগটা তার বিরুদ্ধে আসতো। এবং আপনি জানেন যে যারা সরকার গঠন করবে, এবং আমরা ধরে নিচ্ছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সরকার প্রধান হবেন তারেক রহমান, এবং তার সাথে নানান ধরনের স্টেক হোল্ডারের যোগাযোগ থাকতে হয়, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, আর্মি, আরও আবার ডিপ টেস্ট, অনেক কিছু বলে না, এটি যোগাযোগটা থাকতেই হয়। আমরা দেখলাম যে ইদানিং সেই যোগাযোগটা শুরু হয়েছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাতিসংঘের কর্মকর্তারা। লাস্ট ডেভেলপমেন্টটা যেটা হলো সেটা হলো তার সঙ্গে বৈঠক করেছেন এই মুহূর্তে ঢাকায় যে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন, এবং সেখানে বৈঠক করেছেন। তারা জানতে চেয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি করতে চায়। ঠিক আছে, এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, বাট কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব ইতিবাচকভাবে দেখি, এবং কয়েকটা কথা খোলাখুলি বলে ফেলা ভালো। সেটা হচ্ছে আমাদের দেশ নিয়ে বিদেশিদের কি এই ধরনের আলাপ টালাপ আমরা শুনি, শেখ হাসিনার সময় খুব শুনতাম, যখন আমেরিকা বাংলাদেশের উপরে স্যাংশন দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমাদের আসলে প্র্যাকটিক্যাল হতে হবে, রিয়ালিস্ট হতে হবে, আমাদের বাস্তব জ্ঞান মাথায় রেখে চিন্তা করতে হবে। বাংলাদেশ যে জায়গায় আছে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক তো আছে, বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থান, বাংলাদেশ যে জায়গাটা অবস্থান তার খুবই গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশে কে সরকারে আছে, তার পলিসি কি, তার সাথে সে কিভাবে অন্যরা পলিসি ঠিক করবে, এগুলো খুবই খোলামেলা আলোচনা হওয়া দরকার। আমি এই প্রসঙ্গে একটু অফ টপিক হলেও বলি যে এনসিপির নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছেন, এটা নিয়ে খুব সমালোচনা হলো। পিটার হাস যদিও আমেরিকার সরকারের প্রতিনিধি নন, তিনি একটা কোম্পানিতে এখন চাকরি করেন, তিনি দেশে নাই, কিন্তু যদি পিটার হাসের সাথেও বৈঠক হয়, পিটার হাস যদি আমেরিকার সরকারের, যেহেতু উনি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত হিসেবে, তার একটা বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশে, তিনি যদি বিভিন্ন দলের সাথে বসে তাদের মানসিকতা জানতে চান, বুঝতে চান, আমি এটাকে কোনো প্রবলেম দেখি না। আসলে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে এনসিপির ব্যাপারে এখানে একটা সংশোধন হওয়া দরকার। বিরাটের বাংলাদেশে আসেনি, বাংলাদেশে এসেছেন, উনি এসেছেন, কিন্তু এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই, মিটিং এর কথা বলা হচ্ছে একদমই না। কিন্তু আমি বলছি, আমি এটা তাত্ত্বিকভাবে বলছি, প্রত্যেকে তার বসতে চাইতে পারে, জানতে চাইতে পারে, সমস্যা নেই, ওপেন হবে একদম। আমরা কি চাই জাতি হিসাবে, আমাদের চাওয়াটা খুব সিম্পল। শেখ হাসিনার সময় আমাদের অভিযোগ ছিল, যেহেতু আপনি নির্বাচিত নন, সেহেতু আপনি রাষ্ট্রের স্বার্থ আর দেখেন না, রাদার আপনাকে ক্ষমতায় রাখার জন্য যা যা দরকার তাই করার বিনিময়ে রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে তাকে বেনিফিট দেন। ভারতকে তো আসলে দেশ বিক্রি বলে আমরা যে কথাটা বলি, মোটামুটি দেশ বিক্রি করেছিলেন তিনি। চায়নার সাথে এরকম হয়েছে। আমরা যেটা চাইবো, আমাদের সরকার, আমেরিকার কনসার্ন আছে। আচ্ছা, আমি খোলাখুলি বলি, যেমন চায়নার সাথে আমেরিকার একটা ক্ল্যাশ চলছে এখন, এটা খুব মেজর হয়ে ওঠেনি, কিন্তু এটা মেজর হয়ে উঠতে পারে। হু নোজ, তাদের মধ্যে একটা সরাসরি যুদ্ধ হয়ে যেতে পারে, কারণ আমেরিকা এখন গ্লোবাল সুপার পাওয়ার, চায়না তাকে সরিয়ে 1 নম্বর জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। তো সেটা যদি হয়ে থাকে, বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে আছে, আমেরিকা বাংলাদেশে
পলিসি কি হবে, সে চায়নার সাথে কতটুকু তার খাতির হবে হবে না, চায়নাকে সে কতটুকু স্পেস দেবে, চায়নার ফুটপ্রিন্ট কতটুকু বাড়াবে, তার কনসার্ন আছে, তার ব্যবসা আছে, সো সে কথা বলতে চাইবে। আমরা যেটা চাইবো, কিছু নেগোশিয়েট আমাদের সরকারকে করতেও হবে, কিন্তু এবার যদি একটা নির্বাচিত সরকার হয় তারা বাংলাদেশের জনগণের স্বার্থটা দেখবেন, আমরা চাইবো সেটা। সুতরাং বাংলাদেশের সাথে সারা দেশের, তারেক রহমান সাহেব শুধু না, জামায়াতে ইসলামী বলি, আমরা এনসিপি বলি, আরও যারা যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছে, সবার সাথে সবাই বসবেন, সবাই তার স্বার্থের জন্য আলাপ করবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা ওইটাই বলছি, আমরা ওই চাপটা জারি রাখবো যে যাবতীয় নেগোসিয়েশনের প্রধান উদ্দেশ্য হবে আমাদের জাতি এবং জনগণের স্বার্থ রক্ষা করা। জি, আমরা বহুল আলোচিত আরেকটি বিষয় আসি, সেটা হলো ভারতের উপর যে জি আমেরিকার শুল্ক দ্বিগুণ করেছে, জি এই বিষয় নিয়ে তুলপাড় চলছে। ভারত অনেকটা খামোশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। বিশেষ করে এই খামোশ শব্দটা ব্যবহার করছি মূলত তাদের মিডিয়া দেখে। ইন্ডিয়ার মিডিয়াটা কেমন জানি একটু জিমিয়ে গেছে, যেটা কী হলো তারা ভাবতেই পারেনি। এবং আমরা কিছুটা উল্লসিত, আমরা বলতে আসলে ব্যবসায়ীদের বলি, বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু এই কারণে খুব উল্লসিত। এই যে ভারতের উপর, ভারত আমরা ধরে নিয়েছিলাম তারা আমেরিকার খুব মিত্র, বন্ধু ট্রাম্প, এবং ট্রাম্পের পক্ষে আমেরিকাকে নির্বাচনী প্রচারণা করেছেন মোদি। বিষয়টা একদম তালগুল পাকিয়ে গেছে, কি বলবেন? একদম তাই। আর শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই ট্যারিফ যে শেষ হয়ে গেছে এখানেই নট নেসেসারিলি। অগাস্টে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল অগাস্টেই এটা আসবে কি আসবে না বলে এক ধরনের কনফিউশন ছিল, পরে জানা গেল আসবে, তাতে নেগোসিয়েশন হতে পারে, কিন্তু হবে কিনা সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই গেল। কিন্তু সোফার যা ঘটলো, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে আমেরিকা খুব স্পষ্টভাবে বলছিল যে তুমি রাসায়ন তেল যদি কেন, এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করো, আমি এটাকে আরও 25% যোগ করবো। একটু জেনে রাখা ভালো, আমাদের যেমন 16% আমাদের আগেই ছিল, 25-এর সাথে 16 যোগ হয়, ভারতেরও কিন্তু ওটা ছিল। সো ভারতের ট্যারিফ এখন 50 না, 66%। এবং আমরা আসলে এটা হিসাবটা আলাদা করে নতুন কত 50 একদম। এবং এটা ভারতের একটা মারাত্মক ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার হিসাবে ভারতের কিছু আবার সেম মিডিয়া আছে, যেমন দ্য ওয়্যার আমি যদি বলি, তারা সব সময় ভারতের এই গদি মিডিয়া হয়ে যায়নি, এর বাইরে ছিল। বাংলাদেশের মুভমেন্ট নিয়েও কিন্তু চমৎকার সব কাজ করেছে ওয়্যার, এবং চমৎকার সব ইন্টারভিউ, আমাদের গুরুত্বপূর্ণ মানুষদেরকে নিয়ে ইন্টারভিউ নিয়েছেন। সো দ্য ওয়্যারের মতো যারা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে মোটামুটি ঠিকঠাকভাবেই আলোচনা করছেন। তো যেটা বলছিলাম যে এই অঞ্চলে যদি চিন্তা করেন, বাংলাদেশ 20% হলো, পাকিস্তান 19%, 20। সো এই অঞ্চল, বা আপনি যদি ফার ইস্টের কথা চিন্তা করেন, সেখানেও এই 19-20%-এর মধ্যে সব কিছু, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সো যে ভারত যে জিনিসটা সে ব্র্যান্ডিং করেছে, এবং একটা ফানের ব্যাপার আছে, ট্রাম্প এবার জেতার পর ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করেছে ভারত, এবং আমাদের আওয়ামী লীগও করেছিল। তারা মনে করেছিল যে মোদির বন্ধু ট্রাম্প চলে আসছে, মোদি ট্রাম্পকে দিয়ে বাংলাদেশে অনেক কিছু করিয়ে ফেলবে। এটা একটু অফ টপিক হলেও বললাম, লোভ সামলাতে পারলাম না। তো এখন ট্রাম্প তো এই ব্র্যান্ডিং করেছেন যে এটা তার বন্ধু, এমনকি ট্রাম্পও এখনও যখন ভারতকে বিপদে ফেলার মতো কথা বলেন, তখনও মাই ফ্রেন্ড মোদি উনি বলেন ওনার বন্ধু, কিন্তু ওনার বন্ধু মারাত্মক প্রটেকশনিস্ট, সংরক্ষণবাদী। ভারতের মতো সংরক্ষণবাদী দেশ আসলে পৃথিবীতে খুব কমই আছে। আমি শুধু নিতেই চাই, আমি কাউকে কিছু দেব না, এই সমালোচনা ভারতের অর্থনীতিবিদরা করছেন। এই একটা কজের কারণে কিন্তু কোনো প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক দাঁড়ায়নি একদম। এই যে এখন গ্লোবাল স্টেজেও প্রবলেম হচ্ছে, এবং ভারতের অর্থনীতিবিদদেরকে বলতে বললাম, দেখুন এটা ঠিক, যেমন আমি দু একটা সেক্টরের কথা বলি, আমেরিকা ভারতের এগ্রিকালচার প্রোডাক্টসে অ্যাক্সেস চায়। অর্থনীতিরা বলেন যে না, এটা আসলে কঠিন। এটা কঠিন কারণ হলো ভারতের কৃষিতে হিউজ নাম্বার অফ পিপল এমপ্লয়েড, এবং এটা একটা বিরাট ভোটের বিষয়। তো এটা যদি আপনি আমেরিকাকে ছাড় দেন, আমেরিকার যেহেতু প্রচুর সাবসিডাইজড এগ্রিকালচার গুডস আছে, ভারতের ক্ষতি হবে। এটা আপনি পারবেন না, ডেইরিতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনি অনেকগুলো জায়গা আছে যেখানে দিতে পারেন, যেখানে ট্যারিফ ফ্রি আমেরিকান প্রোডাক্ট ঢুকলো সে ভারতের মতো সস্তায় দিতে পারবে। গাড়ি যদি তুলে দেন, আমেরিকার কার তো ভারতীয় কারের চেয়ে এমনি দাম বেশি, তো এটা আসলে ও টিকে থাকতে পারবে না। কিন্তু ভারত ওগুলোও ছাড়বে না, মানে সে আমি আমার মতো করে সব করব, এবং তুমি আমার কথা শুনতে হবে। এই প্রবণতাই আসলে এখন সংকট তৈরি করেছে। আরেকটা ব্যাপার জরুরি, ভারতের সমস্যা কোন জায়গায়, এটা সম্ভবত কারণ প্রধানত এটা, ট্রাম্পও কি হচ্ছে, আমি একটা বিগ লিডার, দুজনে কিন্তু ফ্যাসিস্টদের মানে বেসিকটা কি,
আমি তোমার জাতি, আমার জাতি সংকটে আছে এবং আমি একজন পাওয়ারফুল লিডার, আমি তোমাকে উদ্ধার করব। আমেরিকা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। আমেরিকা, তার মানে এখন আর আমেরিকা গ্রেট নাই, আমি আসছি ট্রাম্প, আমি তোমাকে গ্রেট করব। এদিকে মোদিও তো একই ফ্যাসিস্ট লোক, তাকে পোট্রে করা হয়েছে 56 ইঞ্চি বুকের ছাতিওয়ালা একজন মানুষ এসে ভারতকে বিশ্বগুরু গুরু করবে। কারণ ট্রাম্প যখন পদক্ষেপ নেয়, মোদিরও তো ইগো আছে, সে ইগো দিয়ে রিয়্যাক্ট করছে। একটা উদাহরণ দিই, যখন বলছে তুমি রাশিয়া থেকে তেল কিনবা না, এখন আমেরিকার সাথে আপনি যৌক্তিক হলেও বলবেন কিনা, এখন ইন্ডিয়া করলো কি, বলা শুরু করলো অফিসিয়াল স্টেটমেন্টে, চায়না তো আমাদের চেয়ে বেশি তেল কিনে, ওকে বলো না কেন? তুমি ইউরোপ, তোমরা অনেক বেশি টাকার অঙ্কে, জয়শঙ্কর কিন্তু লজিক্যাল হিসাবে দিয়েছেন যে ইউরোপ এ কিনে, তুমি এ কেন কিনে, এটার অঙ্ক তো আমাদের চেয়ে বেশি, তুমি কেন কেন? এখন সমস্যা হচ্ছে ভারতকে আমেরিকাকে এই প্রশ্ন করার মতো শক্তির জায়গায় দাঁড়িয়েছে কিনা, পৃথিবীতে যুক্তি দিয়ে তুল্যমূল্য হয় কিনা। সুতরাং পৃথিবীতে এই জিনিসটা জরুরি। এখন দুজন ইগোয়েস্টিক ব্যক্তি যখন ক্ল্যাশে আসছে, মোদিরও তো ব্র্যান্ডিং আছে, আমি পাওয়ারফুল, আমেরিকাকে আমি দেখিয়ে দেবো, এখন সে দেখিয়ে দিতে গিয়ে আসলে বিপদ তৈরি করে ফেলেছে। শুধু সেটা না, ধরুন পাকিস্তানের সাথে যে সংঘর্ষ হলো, তখন ট্রাম্প ক্রেডিট নেবে, এবং ট্রাম্প এটা করেছে ফর শিওর, ট্রাম্প মিথ্যা বলার কোনো কারণ নাই যে এই যুদ্ধ আমি বন্ধ করিয়েছি ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়া আবার সেটার প্রতিবাদ করছে ক্রমাগত, সে চুপ থাকলেও পারতো, সে না না আমাদের মধ্যে কোনো আমেরিকার সাথে কথা হয় নাই। তো এইগুলোর প্রত্যেকটা ট্রাম্প যেহেতু খুব ইগোয়েস্টিক মানুষ, আরেকটা জিনিস এড়িয়ে গেছে যে ট্রাম্প মিথ্যা বলেছে, এই বলার সাহস নেই, কিন্তু সেটা যখন আসে এগুলো ট্রাম্পকে আহত করে। আর ফাইনালি ভারত এবার সবচেয়ে বেশি আক্রমণের মধ্যে পড়েছে আসলে, এটা একটু কোলাটারাল ড্যামেজ, সেটা হলো পুতিন যেহেতু ট্রাম্পের কথা শুনছেন না। মানে পুতিনের সমস্যা হচ্ছে, ট্রাম্প ভেবেছিলেন পুতিনের সাথে তার খুব খাতির আছে, এসে ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত বন্ধ করে ফেলবেন, এসে দেখলেন না, হচ্ছে না। এটা খুবই রং অ্যাসেসমেন্ট ছিল ট্রাম্পের, আমরা তখনই এই আলাপগুলো করেছি। তো পুতিন যেহেতু কথা শোনেন, এখন পুতিনকে তো চাপ দিতে হবে। এটা তো ফ্যাক্ট যে রাশিয়ার ওয়ার ইকোনমি চলার পেছনে দুটো দেশের খুব বড় রোল আছে। তেল কেনার ক্ষেত্রে ইউরোপ আমেরিকা কিছু জিনিস কিনেছে, কিন্তু এই ইউরোপ দীর্ঘদিন গ্যাস কিনেছিল, কিন্তু তেল কিনেছে চায়না আর ইন্ডিয়া। ইন্ডিয়া কি পরিমাণ তেল ওর কাছ থেকে কিনেছে, আমি একটা উদাহরণ দিই। ইন্ডিয়া রাশিয়া ইউক্রেন ওয়ার শুরুর আগে তার তেলের কনজাম্পশনের 0.2% রাশিয়া থেকে আনতো মাত্র। হ্যাঁ, কারণ ওর তো পরিবহন দূরে হয়, দাম তো একই হচ্ছিল। এখন তো রিডিউস প্রাইসে পাচ্ছে, এখন 40%, 40%, মানে 200 গুণ, 200% না, 200 গুণ সে তেল আনছে। তেল কিন্তু শুধু তার জন্য আনছে না, সে এটা এনে রিফাইন করে বিক্রি করছে। সো তারও লাভ, রাশিয়ারও লাভ হচ্ছে। সো এখন যেহেতু পুতিনের উপরে ট্রাম্প খুবই ক্ষুব্ধ হয়েছেন, ট্রাম্প এখন চাইছেন এই তেল কেনা বন্ধ করা, যাতে তার ওয়ার ইকোনমি চাপে পড়ে। এইটাও একটা বড় কারণ আর কি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, এর মধ্যে নতুন খবর হলো যে নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। সেখানে অবশ্যই দ্বিপাক্ষিক বিষয় নয়, সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ সম্মেলন, সেখানে যাচ্ছেন। এটা কিন্তু যে কোনো কারণে মিলে যাওয়াতে এটাও আলোচনা আসছে যে চীনের কাছাকাছি আসছে। এখানে একটু বলে রাখি আপনাকে, আপনার নিশ্চয়ই জানা আছে যে চীনের কাছাকাছি আসার চেষ্টা করছে ভারত বেশ কিছুদিন ধরে। একদম, মানে তাদের মানে সীমান্তে যে সংকটগুলো ছিল সেগুলো তারা কমিয়ে আনার চেষ্টা করছে। একটা কথা, এই আলাপটা এখন গ্লোবালি হচ্ছে, মানে ট্রাম্প অ্যাপারেন্টলি চীনকে কন্টেইন করার জন্য অনেক কিছু করছেন বলে বলা হচ্ছে, কিন্তু দিনের শেষে তার কোনো পদক্ষেপ আসলে চীনকে দুর্বল করা, দূরেই থাকুক, শক্তিশালী করে তুলছে। যেমন ভারত
ভারতের সাথে এটা যদি লং লাস্টিং হয়, ভারতকে তো আসলে এটা করতে হবে। এখন আপনি যেভাবে ট্যারিফ বসিয়ে দিচ্ছেন, ভারতের ইন্ডাস্ট্রি বা সব বিজনেস যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, সে এখন চায়নার সাথে সম্পর্ক তৈরি করবে, সে রাশিয়ার সাথে করবে। চায়নার সাথে ইউরোপের একটা ভালো ডিস্টেন্স বাইডেনের সময় তৈরি হয়েছিল। আগে ট্রাম্পের সময় কিন্তু চায়না ইউরোপ একটা বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, পরে বাইডেন এসায় সেই জিনিসটার মধ্যে খুব সুন্দর মতো চেষ্টা করে সেটাকে সরিয়ে দিয়েছিল। ইউরোপ চায়নার সাথে আবার এখন নেগোশিয়েট করছে। খুব স্বাভাবিক, ইউরোপ যখন আমেরিকার বাজারে ঢুকতে প্রবলেম তৈরি হবে তখন সে চায়নার বাজারে ঢুকতে চাইবে, কারণ চায়না এখন একটা উঠতি মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে, সেখানে তার প্রোডাক্ট বেচতে চাইবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন এই পরিস্থিতি যখন দাঁড়াবে তখন অনিবার্যভাবে নতুন নতুন সম্পর্ক, নতুন নতুন জোট তৈরি হবে। সেই ঘটনাটাই ঘটছে। আর আমি এখানে একটা জিনিস একটু যোগ করব, চায়নার সাথে সম্পর্ক বা রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে আরেকটা কারণ, ট্রাম্প শুধুমাত্র এই কয়েকটা দেশকে না, ট্রাম্পের কিন্তু আরেকটা টার্গেট আছে। ট্রাম্প কিন্তু ব্রিক্স দেশগুলোকে হিট করেছে, ব্রাজিলকে করেছে, সাউথ আফ্রিকাকে করেছে। কারণ তার জায়গা থেকে সে হয়তো ঠিকই ভাবছে ব্রিক্স তো এটা ফ্যাক্ট যে একটা অল্টারনেটিভ বিশ্ব বাণিজ্য ব্যবস্থা এবং একটা অল্টারনেটিভ কারেন্সি, যেটা সবচেয়ে জরুরি কথা। আরেকটা বিষয় হলো জনসংখ্যার দিক থেকে একটা বিশাল বিশাল বাজার, আর ও আমেরিকার কারেন্সিকে চ্যালেঞ্জ করছে, মানে ও ডলারকে চ্যালেঞ্জ করার চিন্তা করছে, এটা মানতে চাইবে না। সো এগুলো আছে, ফলে এই ব্রিক্স দেশগুলো পরস্পরের আরো কাছে আসবে এবং অন্যান্য দেশ আমি লক্ষ্য করলাম যে ব্রিক্সের যারা রয়েছে সবার উপরে মেজর অংশের উপরে কিন্তু বেশি ট্যারিফ করেছে। কারণ হচ্ছে সে ব্রিক্সকে নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়েছিল নির্বাচনের আগেই যে তুমি যদি মুদ্রা নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু আমি দেখে নেব, এরকম হুমকি সে নির্বাচনের আগেই দিয়েছে। সে এই জিনিসটা কন্টেন্ট, কিন্তু কথা হচ্ছে এটা করে আপনি পেরে উঠবেন কিনা। উত্তর হচ্ছে আপনি পেরে উঠবেন না। পৃথিবীতে আমেরিকা আগের মতো জায়গায় এখন আর নাই, ইটস ফর শিওর। সুতরাং বাকি দেশগুলো তার সার্ভাইভালের জন্য তার মতো করে চলতে থাকবে। আমি ও সরিয়ে রাখি, বাংলাদেশকে একরকম স্যাংশন দিয়েছে না ইন্ডিয়া, ভিসা দেয় না, আমরা কিনতে যাই না, ওটা করি না, সেটা করি না, চিকিৎসার জন্য যাই না, আমরা তো মরে যাইনি। আমরা আস্তে আস্তে অল্টারনেটিভ খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের গরু যেতে দেব না, কিন্তু কি হলো, আমাদের গরুর ফার্ম ডেভেলপ হয়ে গেছে, একই পেঁয়াজ। হ্যাঁ, সো আপনি যখন এই কাজগুলো করেন দিনের শেষে আসলে ভালো। আপনি অনেক আগে বলেছিলেন কিন্তু এই প্রসঙ্গে, এই টক শোতেই, যে আমরা বিকল্প হয়ে যাবো, আমরা লাভবান হব, ওরাই ক্ষতিগ্রস্ত। আপনি কদিন আগে নিশ্চয়ই একটা রিপোর্ট দেখেছেন, সেটা হলো যে কলকাতার যে মিনি বাংলাদেশের কি অবস্থা, হাজার কোটি রুপি তাদের ক্ষতিগ্রস্ত। একদম তাই। এবং ট্রাম্প যা করছে, সে বলছে তার ম্যানুফ্যাকচারিং তার মাটিতে যাবে, এটা তার মাটিতে যাবে না। এবং অলরেডি হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আপনি যে পরিমাণ, আমি একটা ছোট উদাহরণ দিই, যে পরিমাণ আপনি এমপ্লয়মেন্ট ওখানে তৈরি হচ্ছে, তার উল্টো জিনিস হচ্ছে। একটা উদাহরণ এরকম যে অস্ট্রেলিয়ান স্টিলের ওপরে, খনিজ যে স্টিল আছে সেটার উপরে ওখান থেকে সরাসরি ফিনিশ স্টিল যেত, সেটার উপরে সে ট্যারিফ দিয়েছে। তো ট্যারিফ দেওয়াতে আমেরিকার যে খনি থেকে স্টিল আহরণ, সেটা কিছু এমপ্লয়মেন্ট হচ্ছে। তো দেখা গেল যে ওখানে প্রতি একজন এমপ্লয়মেন্ট তৈরির সাথে ইম্পোর্টেড স্টিল দিয়ে যে পরিমাণ এমপ্লয়মেন্ট হতো, তার মধ্যে 70 জনের এমপ্লয়মেন্ট বাতিল হচ্ছে। লাভ তো রইল না, কিছুই রইল না। আসলে এখন ট্রাম্প শর্ট টার্মে হয়তো ভালোই করছেন, কারণ হলো তার যে ভোটার বেস, যে লেস এডুকেটেড রুরাল হোয়াইট পিপল, এই ক্লাসটা তো আসলে এত বিস্তারিত বোঝে না। সে সংক্ষিপ্ত পরিস্থিতিতে যদি কিছু তার বেনিফিট দেখে, সে হয়তো খুশি থাকবে। কিন্তু যে আলাপটা এখন আসছে, ট্রাম্পের এই পদক্ষেপের কারণে বিশ্ব ব্যবস্থায় আমেরিকার গুরুত্ব আরও নষ্ট হয়ে যাবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একজন, আমার খুব পছন্দের একজন কমেন্টেটর, CNN এর ফরিদ জাকারিয়া, খুব ইন্টারেস্টিংলি বলেন যে আমি আমেরিকাকে ছাড়া চলতে পারি, এটা হয়তো একসময় কারো সাহস ছিল না। এখন ট্রাম্প এই আইসোলেট করে করে ওকে শিখিয়ে দিল, ও দেখলো আমেরিকা ছাড়া চলতে পারে। আপনি আসলে কখন প্রভাব রাখতে পারেন? যখন আপনাকে ছাড়া কেউ চলতে পারে না। আপনি তখনই প্রভাব হারান যখন আপনাকে থাকে না। সো উনি আমেরিকার নির্ভরশীলতা যখন কমিয়ে ফেলছেন, আমি অন্য আলোচনায় ঢুকছি না, আমেরিকান মানুষজনকে এখন অনেক বেশি এক্সপেন্সে জিনিসপত্র কিনতে হবে, এই যে যেসব জায়গায় ট্যারিফ বসাচ্ছে, এগুলো তো দিনের শেষে ওদের কাছে গিয়ে, ওদের ঘাড়ে গিয়ে পড়বে, সেটা সরাচ্ছি না। কিন্তু এই যে আমেরিকা নিজেকে আইসোলেট করে ফেলছে, এটা করার মাধ্যমে সে রাদার চায়নাকে আরও দ্রুত গ্লোবাল 1 নম্বর সুপার পাওয়ার বানিয়ে দিচ্ছে। এখন ভারত চায়নার সাথে বসবে, কারণ ভারত দেখছে তার উপায় নেই, আমি শত্রুতা রাখবো কেন। রাশিয়া চায়নার সম্পর্ক আরও বাড়বে, ইউরোপের সাথে চায়নার সম্পর্ক বাড়বে। আমরাও আমাদের জায়গা থেকে যেখানে যেখানে যত সম্ভব, আমাদের আপাতত একটা সহনশীল ট্যারিফ থাকলেও আমরা ভবিষ্যতে কি অবস্থা থাকবো কে জানে। এবং আনসার্টেন পৃথিবী, ট্রাম্পের পরেই এটা শেষ হবে কি না এই আলাপ থাকবে। যদি ডেমোক্র্যাটরা না আসে, যদি রিপাবলিকানরা আসে, রিপাবলিকানের যদি জেডি ভ্যান্স যদি ট্রাম্পের জায়গায় করে, ও তো আরেক ট্রাম্প। তো এটা কতদিন হবে? মানে একটা কথা বারবার বলা হচ্ছে, ট্রাম্পের এই স্টেপের সবচেয়ে বড় সংকট হচ্ছে
আমেরিকা আনরিলায়েবল হয়ে গেছে। ধরেন ট্রাম্পের পর ট্যারিফ টরিফ তুলে না আমরা আগের মতো হয়ে গেলাম, কিন্তু ক্ষতি যেটা হলো বিশ্বাস করবে না, আর বিশ্বাস করবেন আপনি এরপর আর কি করবেন। সো একটা ট্রেড পার্টনারের প্রধান প্রয়োজন হচ্ছে রিলায়েবিলিটি। নরমাল ব্যবসাতে তো প্রথম শর্ত হলো বিশ্বাস। বিশ্বাস যে আমি আপনাকে চিনি, আপনি এরকম করতে পারেন, আমি আপনাকে চিনি না, আপনি আজকে এরকম কালকে এরকম, আমি আপনার সাথে ব্যবসা করবো না। তো সো আমেরিকা ফরএভার তার প্রভাব মানে ট্রেডের প্রভাব হারিয়ে ফেলেছে কিনা এই আলাপটাও জরুরি। আরেকটা বিষয় আলোচনা আসছে, সেটা হলো যে ভারতের উপর এই যে শুল্কটা আরোপ করা হলো 50%, নতুন শুল্ক আর কি, জি, এটা ভারতের এই ইন্টারন্যাশনাল যেটা আপনি বলছেন গ্লোবালি সে ক্ষতি, মানে এক ধরনের ইমেজ ক্ষতি হলো। আর আমাদের সাউথ এশিয়ার সে যে দাদাগিরিটা করতো সেটাও তার জন্য প্রবলেম হলো। এবং আপনি লক্ষ্য করেছেন যেটা অদ্ভুত ব্যাপার, আমরা ধরেই নিয়েছিলাম যে আমেরিকা হলো তুলনামূলকভাবে পাকিস্তানের চেয়ে ভারতের উপর ঘনিষ্ঠ, তার সাথে ঘনিষ্ঠতা, কিন্তু আবার কিন্তু উল্টো প্রমাণিত হলো। এবং পাকিস্তানের মিডিয়া আপনি নিশ্চয়ই দেখেছেন, উল্লাসে ফেটে পড়ছে তারা। এবং খুবই অবিশ্বাস্য ঘটনা আছে, ইতিহাসে প্রথমবারের মতো একজন পাকিস্তান মিলিটারি চিফকে আমেরিকার প্রেসিডেন্ট ডেকে তার সাথে বৈঠক করেছেন এবং ডিনার করেছেন বা লাঞ্চ করেছেন। এটা কোনোদিন হয়নি। সো পাকিস্তানের সাথে, এমনকি শুধু সেটা না, পাকিস্তান খোঁচা দিয়েছে যে পাকিস্তানের তেল পাকিস্তান থেকে, ওই যেহেতু আমেরিকা ইনভেস্ট করছে ওখান থেকে কিনতে হবে। ট্রাম্পের একটা জিনিস আমরা সমালোচনার পরও বলবো, ট্রাম্প কিন্তু তার যে হিসাব নিকাশ সেটাই সে কাউকে আসলে ছাড়টার দেয় না। তুমি আমার বন্ধু না কি, সে যে ইন্ডিয়া প্রোটেকশনিস্ট, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, পুতিন বন্ধু বলতো, পুতিন কথা শোনে না, পরের দিন বলছে নিউক্লিয়ার সাবমেরিন পাঠাও। যদি এটা হাস্যকর, আমেরিকার নিউক্লিয়ার সাবমেরিন রাশারও আশপাশে এমনিতেই আছে, তাহলে এটা তারপরও সে কিন্তু ওই হুমকি দিচ্ছে আবার নতুন করে অস্ত্র পাঠাবে সে বলছে। সো ওই কনসিস্টেন্সি আছে। এবং মোটা দাগে উনি আসলে তার পারপাস যে সার্ভ করে, তার যেখানে যেখানে স্বার্থ সিদ্ধি হয়, ভারতকে যদি সিদ্ধি না হয় সে ভারতকে রাখবে না। পাকিস্তানের বিরুদ্ধে নানান অভিযোগ এটা সেটা যেটাই দেওয়া হোক না কেন, পাকিস্তান যেহেতু কমপ্লাই করছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু সেটা না, পাকিস্তান ট্রাম্পের নোবেলের সুপারিশ করেছে। সো পাকিস্তান, এই আলাপ ভারতে হচ্ছে যে পাকিস্তান অত্যন্ত ব্রিলিয়ান্টলি এর সাথে নেগোশিয়েট করে ফেলতে পেরেছে এবং সময় মতো করেছে। এরা পারে নাই। আসলে ওই কারণ ওটা, দুজনেই ইগোইস্টিক মানুষ। আপনি তো দেশের সামনে আপনার ইমেজ কি, ট্রাম্প আমাকে সমঝে চলে, আমি ট্রাম্পের সাথে আলাপ টালাপ করি না, আমার বিরাট একটা বাজার আছে, আমি বিরাট পাওয়ারফুল লিডার, আমার কথা ট্রাম্প, এবং আমি বন্ধু, সে আমাকে বন্ধু মনে করে, সমপর্যায়ের মনে করে। তো এই নেগোসিয়েশনগুলো সে করতে যায় নাই, সে নেগোসিয়েশন করতে না গিয়ে এখন বিপদে পড়েছে। আর মানে হলো যারা ফেসিস্ট সরকার বা সরকার প্রধান আসলে দেশের জন্য শেষ পর্যন্ত ক্ষতিকারক হয়ে অনিবার্য। দুইজনই, ট্রাম্পকে মনে হচ্ছে অ্যাপারেন্টলি, এবং অনেক ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, এবং এটা পূরণ করা আসলে অসম্ভব। বিশেষ করে সবচেয়ে যেটা ক্ষতি হয়েছে মর্যাদার যে জায়গা, পাওয়ার তো রয়েছে ঠিক আছে, কিন্তু মর্যাদার তো তার একটা ব্যাপার ছিল, একদম ধসিয়ে দিয়েছে ট্রাম্প, একদম ধসিয়ে দিয়েছে। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।